মাত্র 4-5 দিন আগে কিন্তু অ্যাপেল তাদের আইফোনের 17 সিরিজটা রিলিজ করেছে এবং এই সময়ে এসে যারা হচ্ছে এই 12 প্রো ম্যাক্সটা কেনার কথা চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ লাস্ট বেশ কিছুদিন ধরে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে এই আইফোন 12 প্রো ম্যাক্সটাকে ইউজ করতেছি এবং এই 5 বছর পুরাতন মানে 2020 সালে রিলিজ হওয়া এই আইফোন 12 প্রো ম্যাক্সের মধ্যে বেশ কিছু প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে। আমি লাস্ট কয়েকদিন আগেও কিন্তু এই 12 প্রো ম্যাক্সটা ইউজ করেছিলাম এবং ওই ফোনটার মধ্যে এরকম প্রবলেম পেয়েছি, যার কারণে মনে হলো ইউজড মার্কেটে হয়তো এমন কোনো আইফোন 12 প্রো ম্যাক্স আসা শুরু করে দিয়েছে যেটার কারণে হয়তো আপনাদের আইফোন 12 প্রো না নেওয়াই ভালো হবে। কি কি প্রবলেম পেয়েছি সেসব নিয়ে তো অবশ্যই আজকের ভিডিওতে কথা বলবো, বাট এই 12 প্রো ম্যাক্স কেনারও কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। আপনি যদি এখন 50 থেকে 55,000 টাকা বাজেটে 12 প্রো ম্যাক্স নেন তাহলে কিছু বেনিফিট আপনি পাবেন যেগুলো অন্য কোনো আইফোন নিলে হয়তো পাবেন না, সেই সব ব্যাপারেও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে। যাই হোক, আমরা এই 12 প্রো ম্যাক্সের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। বাই দ্য ওয়ে, একটা কথা বলতে তো একদমই ভুলে গেলাম, আপনি যদি আমার হাতের এই 12 প্রো ম্যাক্সটা কিনতে চান অথবা এই ধরনের কোনো নতুন ম্যাকবুক অথবা ইউজড ম্যাকবুক কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন গেমার সাইডের সাথে। কারণ হচ্ছে গেমার সাইডে এই ধরনের অথেন্টিক আইফোন এবং অথেন্টিক ম্যাকবুক কিন্তু তারা সেল করে থাকে। গেমার সাইডে যদি আপনি যান তাহলে এই ধরনের আইফোন কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল পাবেন, যে ব্যাপারটা এরকম না। তাদের কাছে একদমই লিমিটেড স্টক থাকে, তারা নিজেরা দেখে শুনে বুঝে অল্প পরিমাণের আইফোন এবং ম্যাকবুক কিন্তু তাদের কালেকশনে রাখে, যার কারণে বেস্ট কোয়ালিটির আইফোন এবং ম্যাকবুক পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে অন্যান্য দোকান থেকে। তো চাইলে কিন্তু আপনি আমার হাতে যে 12 প্রো ম্যাক্সটা রয়েছে সেটা কেনার জন্য তাদেরকে নক করতে পারেন অথবা ম্যাকবুক কেনার জন্য নক করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই তাদের ফেসবুক পেজটা ঘুরে আসা ট্রাই করবেন। আইফোন 11 প্রো ম্যাক্স থেকে শুরু করে আইফোন 16 প্রো ম্যাক্স এর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই সিমিলার ছিল, একদমই 19-20 ডিফারেন্স কিন্তু আমরা দেখতাম। ডিজাইনে খুব বেশি একটা আহামরি পরিবর্তন কিন্তু আসতো না, বাট এই 17 সিরিজে এসে তারা দেখছেন যে ম্যাক্স এবং প্রো যে মডেলটা রয়েছে সেটার ডিজাইন কিন্তু চেঞ্জ করে দিয়েছে এবং ডিজাইনটা যে টোটালি চেঞ্জ হয়েছে ব্যাপারটা এরকম না। ক্যামেরা লেআউট একদমই সেম রয়েছে, জাস্ট ক্যামেরা লেআউট থেকে আরেকটা নতুন বাম্প অ্যাড হয়েছে যেটার মধ্যে তারা হচ্ছে যে মানে সার্কিট মাদারবোর্ডগুলো হাবিজাবি বসায় দিছে। যাই হোক, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একদিন ভিডিওতে কথা বলবো। কিন্তু ডিজাইনের দিক দিয়ে এখনো কিন্তু 12 প্রো ম্যাক্সটা লেটেস্ট, কারণ হচ্ছে 16 প্রো ম্যাক্স থেকে যদি আপনি 12 প্রো ম্যাক্সটাতে আসেন মানে ব্যাকসাইড থেকে দেখেন দুইটাকে, খুব একটা ডিফারেন্স কিন্তু আপনি দেখবেন না এবং ম্যাক্সিমাম মানুষজন বুঝতেই পারে না যে আসলে এটা 12 প্রো ম্যাক্স নাকি 16 প্রো ম্যাক্স, যার কারণে ডিজাইনের দিক দিয়ে কিন্তু এটা এখনো লেটেস্ট বলাই চলে। কিন্তু যখন আপনি ফ্রন্ট সাইডে আসবেন মানে ডিসপ্লের দিকে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে না, এটা অনেক বেশি ব্যাকডেটেড, কারণ এর উপরের দিকে থাকা বিশাল বড় একটা নচের কারণে। এবং এই 6.7 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লেটার উপরের দিকে এই নচটা আসলে মানে ডিসপ্লের অবস্থা খুব খারাপ করে দিছে বলতে পারেন, কারণ ডিসপ্লের অনেকটা জায়গা দখল করে বসে আছে। যদিও কিনা এই 12 প্রো ম্যাক্সটা সপ্তাহখানেক ইউজ করলে সেই নচটার চোখে পড়ে না এবং এর নচের ভিতরে যে ফেস আইডিটা রয়েছে এটা তো অবশ্যই সবাই এনজয় করে এবং অ্যাপেল ইউজার যারা রয়েছে তারা এটা নিয়ে অনেক বেশি ফ্লেক্স করে বলতে পারেন। এবং আমার কাছে পার্সোনালি এই ধরনের অ্যান্ড্রয়েড ফোন যেগুলো রয়েছে এইগুলোর যেই মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেইগুলো থেকে এর ফেস আইডিটাই বেশি রিলায়েবল মনে হয় এবং বেশি ইউজফুল মনে হয়, কারণ প্রত্যেকটা অ্যাপের মধ্যে এটা এত ভালোভাবে কাজ করে যেটা অ্যান্ড্রয়েডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো প্রত্যেকটা অ্যাপে এরকম ভালোভাবে কাজ করে না, যার কারণে অ্যাপেলের এই ফেস আইডিটা আমার কাছে বেশি ভালো লাগে। আপনি যদি এই 12 প্রো ম্যাক্সের ফেস আইডির সাথে আপনি 16 প্রো ম্যাক্সের ফেস আইডি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে সেগুলো একটু স্লাইটলি ফাস্টার মনে হয়। একদমই লো লাইটে গুটগুটে অন্ধকারে দেখা যায় যে 15 প্রো কিংবা 16 প্রো গুলা খুবই ফাস্ট কিন্তু সেগুলো আনলক করতে পারে, বাট কিন্তু এই 12 প্রো ম্যাক্সটা যখন অনেক বেশি লো লাইটে আপনি আনলক করতে যাবেন তখন দেখবেন যে একটু সময় লোডিং নিচ্ছে এবং একটু ডিলে করতেছে, যেই ডিলেটা খুব বেশি না, বাট ওইগুলোর সাথে যখন সাইড বাই সাইড আপনি দেখবেন তখন এই ডিলেটা একটু বেশি মনে হবে, যেটা খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না যেহেতু আপনি একটা 5 বছর পুরাতন ফোন কিনতেছেন। অ্যাপেলের প্রত্যেকটা ডিভাইসের বিল কোয়ালিটি হয়ে থাকে একদমই প্রিমিয়াম লেভেলের। এই আইফোন 12 প্রো ম্যাক্সটা আপনি হাতে নিলে সেই ফিলটাই করতে পারবেন যে 5 বছর পুরাতন একটা ফোন হাতে নিলেও কতটা প্রিমিয়াম লাগে এবং এটা কতটা ডিউরেবল। আমার হাতের এই ডিভাইসটার কোথাও ডেবে গেছে, ভেঙে গেছে এরকম কোনো কিছুই নাই। হ্যাঁ, গ্লাস হাত থেকে পড়লে ভেঙে যাবে স্বাভাবিক, তারপরে যখন আপনি এই ফোনটা হাতে নেবেন আপনি ফিল করতে পারবেন যে আপনি খুবই প্রিমিয়াম কিছু একটা হাতে নিয়েছেন, কারণ এটাতে যে ফ্রেমটা থাকছে এটা হচ্ছে স্টেইনলেস স্টিলের ফ্রেম, যেটা হচ্ছে যে একদম 14 প্রো ম্যাক্স পর্যন্ত ইউজ করা হয়েছিল এবং 15 এ গিয়ে কিন্তু তারা টাইটেনিয়াম ইউজ করেছে এবং আবারও এখন 17 প্রো ম্যাক্সে এসে তারা আবারও হচ্ছে যে অ্যালুমিনিয়াম ইউজ করেছে। তো সেই জায়গায় বলাই চলে যে এটার বিল্ড কোয়ালিটি এখন পর্যন্ত একদমই টপ নচ ছিল, কিন্তু এই যে স্টেইনলেস স্টিলটা রয়েছে এটা যতটা সুন্দর আপনি যখন কাভার ছাড়া ইউজ করবেন এটা ততটাই মানে দ্রুত স্ক্র্যাচ পরে বিশ্রী হয়ে যায়, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। আর হচ্ছে যারা অ্যাপেল ইউজার রয়েছে তারা অবশ্যই কাভার ইউজ করে, এটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই। আর এর ব্যাক সাইডে কিন্তু একটা ফ্রস্টেড গ্লাস থাকতেছে যেটার কারণে আরো বেশি প্রিমিয়াম লাগে। যাই হোক, এটা ডিসপ্লে নিয়ে এখন কথা বলা যাক। কিন্তু বর্তমান সময়ে যারা হচ্ছে যে পুরাতন ডিভাইস কিনে অথবা নতুন ডিভাইস কিনে সবাই ডিসপ্লে নিয়ে অনেক বেশি টেনশনে থাকে, ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যায়, পিঙ্ক লাইন পড়ে যায় অথবা ডিসপ্লেটাই টোটালি হোয়াইট হয়ে যায়, পিঙ্ক হয়ে যায়। তো সেই জায়গা থেকে আইফোন 12 প্রো ম্যাক্সটা যদি আপনি নেন একদমই সেফ থাকবেন, কারণ 12 প্রো ম্যাক্সের মধ্যে এই ধরনের কোনো প্রবলেমই নাই। আপনি যদি 13 প্রো ম্যাক্সের দিকে তাকান তাহলে দেখবেন যে এটার অবস্থা খুবই খারাপ, মানে 2 দিন পর পর ডিসপ্লে চলে যায় এরকম একটা অবস্থা। বাট এই 12 প্রো ম্যাক্স পর্যন্ত কিন্তু আইফোন একদমই সেফ জোনে ছিল। 13 প্রো ম্যাক্সে এসে যখন তারা প্রমোশনটা নিয়ে আসে তখন থেকে প্রবলেম শুরু হয়ে যায়। বাই দ্য ওয়ে, এটার মধ্যে একটা 6.7 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা আছে, বাট এই ডিসপ্লেটা হচ্ছে যে একটা 60 হার্জ এর ডিসপ্লে।
হ্যাঁ, এই 6.7 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লেটা যখন আপনি 60 হার্জের ইউজ করবেন তখন আপনার কাছে মনেই হবে যে এটা একটু ল্যাগ করতেছে এবং ফ্রেম ড্রপ করতেছে, এরকম মনে হয়, খুব একটা স্মুথ মনে হয় না। আপনি যদি মানে এরকম 20-30 হাজার টাকা দামের একটা অ্যান্ড্রয়েড ফোন এটার পাশাপাশি ইউজ করেন, অ্যান্ড্রয়েড থেকে যখন আইফোনে আসবেন তখন আপনি ফিল করতে পারবেন যে না, ডিসপ্লেটা একটু ল্যাগ করতেছে। যাই হোক, আপনাকে এটা মেনেই নিতে হবে যে এটার মধ্যে একটা 60 হার্জের ডিসপ্লে, এবং এই 2025 সালের শেষের দিকে এসে 50,000 টাকা বেশি খরচ করে একটা ফোন কিনবেন যেটার মধ্যে 60 হার্জের ডিসপ্লে, এই ব্যাপারটা মেনে নিতে একটু কষ্ট হয়। আর তার থেকে বেশি কষ্ট হবে হচ্ছে আমাদের গেমার ভাইদের, কারণ হচ্ছে আপনি যখন গেমিং করবেন এই ডিভাইসটা কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা গেম খুব ভালোভাবে রান করার মতো ক্যাপাবল এটার মধ্যে যে অ্যাসোসিয়েটেড রয়েছে। বাট এটার মধ্যে 60 হার্জের ডিসপ্লে হওয়ার ফলে এটার মধ্যে কিন্তু আপনাকে যে কোনো গেমই আপনি প্লে করেন না কেন 60 এফপিএসই খেলতে হবে। আপনি চাইলে কিন্তু 120 এফপিএস অথবা 90 এফপিএসে গেমিং করার কোনো সুযোগ নাই। তো এই জায়গার লিমিটেশনটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। আর ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে এটাকে আপনি এখনও সাইড বাই সাইড কিন্তু 16 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করতে পারবেন। খুব বেশি একটা আহামরি ডিফারেন্স কিন্তু আপনি দেখবেন না। জাস্ট এই যে প্রমোশনের যে ব্যাপারটা কিংবা এই যে পাঞ্চ হোল্ডের যে ব্যাপারটা, সেগুলোকে যদি আপনি স্কিপ করেন মনে হবে যে না, এটা ডিসপ্লের কোয়ালিটি একদমই টপনস। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 16 প্রো ম্যাক্সের মধ্যে যেই লেভেলের ন্যারো বেজেল করছিল, একদমই বেজেল নাই বললেই চলে, তো সেই জায়গায় এই 12 প্রো ম্যাক্সের চারপাশের বেজেলটা মোটামুটি ভালোই বড় বলতে পারেন। যেহেতু এই 12 প্রো ম্যাক্সের বয়স 5 বছর হয়ে গেছে, 5 বছর পরে এসে এটার পারফরমেন্সের কি অবস্থা, এটার পারফরমেন্স এখন পর্যন্ত আমি ইউজ করে দেখলাম যে খুবই স্মুথ ছিল, কোনো অবস্থাতে কোনো প্রবলেম আমি ফেস করি নাই। আমার হাতের এই আইফোন 12 প্রো ম্যাক্সের মধ্যে কিন্তু iOS 26 এর যে পাবলিক ভার্সন রয়েছে সেটা আপডেট দেওয়া হয়েছে। মাত্র গতকাল রাতেই হচ্ছে এটার মধ্যে আপডেটটা আসে, এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত ইউজ করে দেখলাম যে খুবই বাটার স্মুথলি চলতেছে। তার আগে আমি সপ্তাহখানেক ইউজ করছি হচ্ছে iOS 18 দিয়ে, সেটাও কিন্তু একদমই স্মুথ ছিল। যেহেতু এটা পাবলিক ভার্সন একদমই রিলিজ হয়েছে মাত্রই, তো এটার মধ্যে 2-4টা টুকটাক বাগবালুক রয়েছে, যেটা আশা করা যায় খুব দ্রুতই কিন্তু ফিক্সড হয়ে যাবে, এটা নিয়ে প্যারা খেতে হবে না। এবং এটার মধ্যে কিন্তু আপনি iOS 27 যেটা মানে নেক্সট ইয়ারে আসবে সেটারও কিন্তু সফটওয়্যার আপডেট পাবেন, এবং এরপরে মনে হয় না যে এটার মধ্যে আর কোনো ধরনের সফটওয়্যার সাপোর্ট থাকবে। যাই হোক, আপনি যদি চান যে 1-1.5 বছর কিংবা 2 বছর একটা ফোন ইউজ করবেন তাহলে কিন্তু চাইলে এটা ট্রাই করতেই পারেন। এটার সফটওয়্যার নিয়ে খুব বেশি একটা আপনাকে প্যারা খেতে হবে না। পারফরমেন্স নিয়ে যেটা বলছিলাম, এই ফোনটা এত পুরাতন হলেও আপনি যখন অনেকগুলো অ্যাপ একই সাথে রান করবেন আপনি বুঝতে পারবেন যে এটা র্যাম ম্যানেজমেন্ট কতটা ভালো। একদম লাস্ট যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলো খুব ভালোভাবে হোল্ড করে রাখতে পারে। ইভেন দেখলাম যে আমি 2 দিন আগে যে অ্যাপটা ইউজ করছি সেটাও দেখি যে ঠিকঠাকভাবে জায়গার মধ্যে থাকে, নতুন করে মানে রিলোড হয় বা নতুন করে ওপেন হচ্ছে, এই ধরনের প্রবলেম ফেস করে নেয়। এবং অ্যাপেলের যে মজাটা আমার মনে হয় যে এটার জন্যই মানুষজন ফোন কিনে, যে র্যাম ম্যানেজমেন্ট এতটাই ভালো হয়ে থাকে, যার কারণে দেখা যায় যে অ্যান্ড্রয়েড এই ধরনের ফোনগুলো 10-15 হাজার 20 হাজার টাকার ফোনের মধ্যে 8GB 12GB র্যাম দিয়ে রাখে, বাট আইফোনে এখন এটার মধ্যে কিন্তু 4GB কিংবা 6GB 8GB র্যাম এরকম র্যাম দিয়ে থাকে। তো তাদের র্যাম ম্যানেজমেন্টটা এতটাই ভালো। যারা পারফরমেন্স নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে 5 বছর পুরাতন ফোন পারফরমেন্সের কি অবস্থা হবে, তাদেরকে বলি যে পারফরমেন্স নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যে কোনো ধরনের গেম কিন্তু আপনি অনায়াসে এটার মধ্যে এখনো প্লে করতে পারবেন। বাট আমি আপনাদেরকে বলতেই পারি যে গেমারদেরকে এই ডিভাইস সাজেস্ট করা যায় না, কারণ 50,000 টাকা দিয়ে যদি আপনি একটা নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেন এইটা থেকে মাচ মোর বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তো সেই জায়গায় ডেডিকেটেডলি যারা গেমিং করেন তাদেরকে এটা কোনো অবস্থাতেই সাজেস্ট করা যায় না। বাট শখের বসে যারা একটা আইফোনের মধ্যে টুকটাক গেমিং করতে চান তারা চাইলে যে কোনো ধরনের গেম কিন্তু এটার মধ্যে প্লে করতে পারবেন। পারফরমেন্স এবং সফটওয়্যারকে সাইডে রেখে চলুন কথা বলা যাক মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, প্রত্যেকটা আইফোনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যামেরা, কারণ হচ্ছে ইউজড মার্কেট থেকে যারা এই ধরনের 12 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স কিংবা যাই হোক মানে ইউজড মার্কেট থেকে যারা অ্যাপেল ডিভাইস কিনে ম্যাক্সিমাম মানুষজন শুধুমাত্র ক্যামেরার জন্য কিনে, কারণ হচ্ছে আইফোনের ক্যামেরা নাকি অস্থির লেভেলের। বাট এই অস্থির লেভেলের ক্যামেরাটা নিয়ে আমার কিছু কমপ্লেন রয়েছে। যারা এখন 55,000 টাকা অলমোস্ট, এটার দাম এখন গেমার সাইডে মোটামুটি 53K এর মতো রাখা হচ্ছে, তার মানে অলমোস্ট 55,000 টাকা। তো এত টাকা খরচ করে যখন একটা ক্যামেরার জন্য ফোন কিনতে যাবেন সেইটা আমার কাছে এই বাজেট অনুযায়ী এতটাও ভালো মনে হয় না। কারণ আপনি যদি স্যামসাংয়ের কোনো একটা ডিভাইস কিনেন এই দামে সেটা থেকে মাচ মোর বেটার আউটপুট আপনি ক্যামেরার দিকে পাবেন। ইভেন আপনি যদি আইফোনেরই 13 প্রো যেটা রয়েছে সেটা নেন, সেটা কিন্তু এই 12 প্রো ম্যাক্স থেকে অনেকটাই বেটার আউটপুট আপনাকে দিবে। তো সেই জায়গায় এসে এই 55,000 টাকা দিয়ে শুধুমাত্র ক্যামেরার জন্য যারা এই 12 প্রো ম্যাক্স কিনতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আরেকবার ভাবতে পারেন যে 13 প্রো ম্যাক্সটা নেওয়া যায় কিনা, সরি 13 প্রো যেটা রয়েছে সেটা নেওয়া যায় কিনা। যাই হোক, এর ব্যাক সাইডে 3টা 12 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে, আর এর ফ্রন্ট ক্যামেরা হিসেবে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আপনি যদি এর মেন লেন্সের ছবি এবং আলট্রাওয়াইডের ছবিগুলো দেখেন তাহলে দেখেন যে খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, এবং এর কালারটাও কিন্তু একদমই একুরেট, এবং যে টেলিফোটো লেন্সটা রয়েছে 2.5x এর সেটা থেকেও কিন্তু ভালো আউটপুট পাওয়া যাচ্ছে, কোনো অবস্থাতে প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না। বাট যদি আপনি একটু জুম করেন, মানে হালকা জুম করলে মনে হচ্ছিল যে ডিটেল একটু কমে গেছে কিংবা শার্পনেসটা একটু বেশি হতে পারতো। এই কারণে আমার কাছে মনে হচ্ছিল যে না, একটা 12 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে এই মুহূর্তে আর চলা যাচ্ছে না। এটার মধ্যে যদি 48 মেগাপিক্সেল থাকতো, লাইক হচ্ছে যেরকম আইফোন 15 এর মধ্যে 48 মেগাপিক্সেল, যেটাকে চাইলে আপনি অনেক বেশি জুম করতে পারবেন, দেখবেন যে ছবি কিন্তু ফেটে যাচ্ছে না। বাট এটার মধ্যে এই প্রবলেমটা আমি কিন্তু ফেস করেছি। তারপর একটা প্রবলেম দেখলাম যে এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে এটা দিয়ে মাঝে মাঝে যখন ছবি তুলতে যাচ্ছিলাম কিছু ক্ষেত্রে ব্লার হয়ে যাচ্ছিল, যেমন 10-15টা ছবি তুললে 2-1টা ছবি ব্লার হয়ে যাচ্ছিল, এরকম প্রবলেম ফেস করি। তাছাড়া ওভারঅল এটার ছবি আমার কাছে ভালোই
ভালোই লেগেছে। যারা একদমই ন্যাচারাল ছবি পছন্দ করে থাকেন তারা তো ন্যাচারাল মোডে তুলবেন, আর যারা হচ্ছে অনেক বেশি কালারফুল ভিভিড ছবি পছন্দ করেন তারা ভিভিড মোড লাগানোর জন্যই মেনলি আইফোনটা কিনে থাকে। যাই হোক, আমার কাছে এটার পিকচার কোয়ালিটি অ্যাভারেজ মনে হয়েছে। আমি বলবো না যে এই বাজেট অনুযায়ী একদমই বেস্ট লেভেলের, অ্যাভারেজ মনে হচ্ছে। বাট আমাকে যে জায়গায় সব থেকে বেশি হতাশ করেছে সেটা হচ্ছে এটার পোর্ট্রেট মোড। আপনি যখন পোর্ট্রেট মোডে যাবেন তখন 1x এবং এই যে টেলিফোটো লেন্সটা রয়েছে 2.5x, এই দুইটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। আর আপনারা জানেন যে টেলিফোটো লেন্স দিয়ে যখন পোর্ট্রেট তোলা যায় সেই পোর্ট্রেটগুলো অনেক বেশি সুন্দর আসে, ফেসের ডাইমেনশন ভালো আসে এবং শার্পনেস এবং ডিটেল সব কিছু বেশি থাকার কথা। বাট এই 2.5x এর ছবিগুলো যদি আপনি দেখেন তাহলে দেখেন যে ছবিটা খুব বেশি কিন্তু শার্প না, এবং এই যে এজ ডিটেক্ট রয়েছে কিংবা ফেসের স্মুথনেস সেগুলো খুব বেশি একটা ফেস ব্লার করে দেয় এবং ম্যাক্সিমাম টাইম দেখা যায় ফোকাসিংয়ে ঝামেলা করে। এই প্রবলেমটা ফেস করার কারণ হতে পারে হচ্ছে এতে যে লাইডার সেন্সরটা রয়েছে এইটা মনে হয় ঠিকঠাক ভালোভাবে ফোকাস করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। সবকিছু মিলে এটার পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে আমি একবারও স্যাটিসফাইড না বলতে পারেন, কারণ হচ্ছে এই বাজারে স্যামসাং এর ডিভাইসগুলো অনেক ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। ইভেন আইফোনের যে 13 প্রো রয়েছে সেটা থেকে আপনি আরো বেটার আউটপুট পাবেন। তারপরেও যাদের একটা ম্যাক্স সিরিজের ফোন ইউজ করার ইচ্ছা, একটা ম্যাক্স ফোন ইউজ করবেন, তারা চাইলে এটা ট্রাই করতে পারেন, বাট ফটোগ্রাফির জন্য এটা বেস্ট বলা যায় না। দেন যদি এর ফ্রন্ট ক্যামেরার পিকচারগুলো দেখেন তাহলে দেখেন যে খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। ইভেন যখন পোর্ট্রেট মোডে তুলবেন সেটাও মোটামুটি ভালোই এজ ডিটেক্ট করতে পারে। অ্যাপেলের এজ ডিটেক্ট নিয়ে আমার বরাবরই কমপ্লেন থাকে, আমার কাছে পার্সোনালি এতটাও ভালো লাগে না। ইভেন যখন সিনেম্যাটিক মোডে ভিডিও করা যায় 13 প্রো কিংবা 13 প্রো ম্যাক্স, ওই ফোনগুলোর ভিডিও আমার কাছে কেন জানি ভালো লাগে না, স্পেশালি সিনেম্যাটিক মোডটা আর কি অ্যাপেলের। তো সেই জায়গায় এসে এটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। আপনি হয়তো এই স্যাম্পলগুলো দেখে অলরেডি বুঝেই গিয়েছেন, কিন্তু আইফোনের ভিডিও কোয়ালিটি যে অ্যান্ড্রয়েড থেকে বেটার এটা সবাই জানে, এবং এর প্রত্যেকটা লেন্স দিয়ে আপনি এখনো 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। চিন্তা করেন যে 5 বছর আগে থেকে কিন্তু অ্যাপেলে এই সাপোর্টটা দিয়ে আসতেছে। তো চলুন আউটডোরে গিয়ে দেখি যে এটা থেকে কেমন লেভেলের ভিডিও পাওয়া যায়। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 12 প্রো ম্যাক্স এর আলট্রা ওয়াইডের ভিডিও, 4K 30 fps এ রেকর্ড হচ্ছে। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে 4K 30 fps এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট এটা দিয়ে 4K 30 fps এ রেকর্ড করার রিজনটা হচ্ছে যে 4K 30 fps করা অবস্থায় শুধুমাত্র আপনি লেন্স শিফট করতে পারবেন, মানে আপনি যখন রেকর্ড দিয়ে ফেলবেন তখন আলট্রা ওয়াইড থেকে চাইলে মেইন লেন্সে যেতে পারবেন, টেলিফোটো লেন্সে যেতে পারবেন। বাট যখন আপনি 4K 60 দিয়ে ফেলবেন তখন কিন্তু আপনি যেই লেন্সে রেকর্ড দিয়ে ফেলবেন সেই লেন্সে আপনাকে থাকতে হবে, আপনি চাইলে কিন্তু শিফট করতে পারবেন না। তো আমরা একটু লেন্স শিফটিংটা একটু দেখাই যে কতটা স্মুথলি করতে পারে। এই যে এখন আমরা হচ্ছে মেইন লেন্সে চলে গেলাম এবং এটা হচ্ছে 2.5x যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা, এবং এটাকে কিন্তু চাইলে ডিজিটালি 7x পর্যন্ত জুম করা যায়, বাট তখন আর খুব একটা স্টেবল থাকে না এবং দেখা যায় যে ডিটেলও খুব বেশি একটা থাকে না। এটা হচ্ছে এর মেইন লেন্স এবং এটা আবার আলট্রা ওয়াইড। মেইন লেন্সে যদি হাতে রেখে ভিডিও করতে চান তাহলে এরকম লেভেলের একটা ভিডিও পাবেন। যারা ব্লগ টক করতে চান তারা চাইলে এটা দিয়ে ভিডিও করতে পারেন, কিন্তু স্পেশালি ডেডিকেটেডলি ব্লগের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতে পারি না, কারণ হচ্ছে এটার ভিডিও থেকে কিন্তু আইফোন 14 যেটা রয়েছে সেটার ভিডিও কোয়ালিটি মাচ মোর বেটার। তাছাড়া সেটার মধ্যে সিনেম্যাটিক মোড রয়েছে, প্রাইস কিন্তু সিমিলার। তো সিমিলার প্রাইস রেঞ্জে যদি আপনি বেটার ভিডিও পান তাহলে আপনি কেন এটা নেবেন? তো যারা হচ্ছে যে 12 প্রো ম্যাক্স নেবেন তাদেরকে বলতেছি যে এরকম লেভেলের একটা ভিডিও পাবেন, এবং এর ভিডিও কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিক আছে, বাট আরেকটু বেটার কিন্তু পাওয়া যায়। আর এটা হচ্ছে 4K 60 fps এর ফ্রন্ট ক্যামেরা ভিডিও। আর ফ্রন্ট ক্যামেরার ভিডিওতে দেখেন যে ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক ভালো, যে আকাশটা মোটামুটি ভালোভাবে এক্সপোজ করতে পারে এবং হাইলাইট শেডও খুব ভালোভাবে কিন্তু মেনটেন করতে পারতেছে। একদমই মানে কড়া রোদের মধ্যে ভিডিও করতেছে, একদম প্রপার লাইট কন্ডিশন যেটাকে বলে সেটাই। তো এরকম লাইট কন্ডিশনে ভালো লেভেলের ভিডিও কিন্তু এটা থেকে পাবেন, কাপড় চোপড় ছাদে দেখা যাবে, এটা স্বাভাবিক। তো এটার স্টেবিলাইজেশনও খুবই ভালো। যারা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও টিডিও করতে চান তারাও চাইলে কিন্তু এটা দিয়ে যে কোনো ধরনের ভিডিও করে ফেলতে পারবেন। এই ধরনের 12 প্রো ম্যাক্স অথবা এই ধরনের বড়সড় ম্যাক্স ফোনগুলো মানুষজন কিনে থাকে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য। এই ফোনটা বড়সড়, হ্যাঁ এটা বলতেই হয় খুবই ভারী বড়সড় একটা দামরা ফোন, বাট এটার মধ্যে ব্যাটারি কিন্তু খুব বেশি একটা বড় না। এটার মধ্যে মাত্র 3687 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে। চিন্তা করেন যে 3687 mAh এর। আমার কাছে একটা ফোন আছে যেটা মানে এটা থেকে অনেক বেশি চিকন, ধরতে পারেন এইটা সাইজের, যদিও এটা না, এটা নাথিং ফোন। তো এইটা সাইজের যদি ফোনটা হয় এটার থেকে অনেক বেশি ছোট, অনেক বেশি স্লিম, বাট সেটার মধ্যে 7000 mAh এর ব্যাটারি ইউজ করেছে। আর এরকম বড় সড়ো মোটা একটা ফোনের মধ্যে মাত্র 3500 mAh ব্যাটারি, জাস্ট এটা ভাবতেই অবাক লাগে। বাট এটার ব্যাটারি ব্যাকআপ সত্যি বলতে অনেক বেশি ভালো ছিল, এবং আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ কিন্তু এখন 85%-এর উপরে রয়েছে। তো সেই জায়গায় এটা থেকে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, 6 থেকে 7 ঘন্টার মতো। কিছু কিছু ক্ষেত্রে 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম হচ্ছিল। যদি একটু হেভি ইউজ করি তখন আমার ব্যাটারি ব্যাকআপটা একটু কমে যাচ্ছিল, লাইক আপনি ক্যামেরা ইউজ করতেছেন কিংবা গেমিং করতেছেন তখন একটু কমে যাচ্ছিল। তাছাড়া ওভারঅল এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট। বাট 5 বছর পরে এসে এটার অথেন্টিক ব্যাটারি পাওয়া নিয়ে কিন্তু আপনাকে একটু প্রবলেম ফেস করতে হতে পারে, যে ঠিকঠাক অথেন্টিক ব্যাটারি না পাওয়ার চান্সটাই কিন্তু অনেক বেশি। যার কারণে আপনাদেরকে যদি কেউ এরকম অফার করে যে সেই ফোনের মধ্যে ব্যাটারি হেলথ 90%, 95% কিংবা 100%, তাহলে ধরে নেন যে সেটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে অথবা সেই ফোনটা রিফাবলিশড। তো এখন ফাইনালি
ফাইনালি কথা হচ্ছে যে 50,000 টাকা বেশি খরচ করে এই 12 প্রো ম্যাক্সটা আপনি কিনবেন কিনা। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি ডিরেক্ট না করবো এই 12 প্রো ম্যাক্স কেনার জন্য, কারণ হচ্ছে এই দামে আমার কাছে এটা বেস্ট মনে হয় না। এটা থেকে যদি আপনি 13 প্রো যেটা রয়েছে সেটা নেন তাহলে আপনার অ্যাপেল ইউজার এক্সপিরিয়েন্সটাও বেটার হবে এবং আপনি ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে মনে হয় যে এটা থেকে বেটার পাওয়ার চান্স অনেক বেশি রয়েছে, কারণ ওইটার ব্যাটারি হেলথ একটু কমে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ডিপেন্ড করে যে আপনি কি দেখে ফোন কিনতেছেন কিংবা ব্যাটারি হেলথের কন্ডিশন কি বা এর আগে যেই লোক ইউজ করছে সে কিভাবে ইউজ করছে, অনেক কিছুর উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করে। বাট সবকিছু ওভারঅল মিলে আমার কাছে মনে হচ্ছে এটার প্রাইসটা এখনো বেশি। এটা যদি 50,000 কিংবা 50,000 টাকার নিচে পাওয়া যেত তাহলে কিন্তু এটা পারফেক্ট হতো। তারপর আপনি যদি একটা ম্যাক্স ফোন ইউজ করার ইচ্ছা থাকে, আপনার বাজেট এর উপরে যেতে পারতেছেন না, তাহলে আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন। আশা করা যায় যে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।